রাত গড়িয়ে এখন প্রায় 11টা। বিয়ের অতিথিরা একে একে চলে গেছে। বাড়ির চারপাশে এক ধরনের শান্ত নীরবতা নেমে এসেছে। মাঝে মাঝে শুধু হাসাহাসির শব্দ ভেসে আসছে মেয়েদের ঘর দিক থেকে। সেখানে এখন তুবার বান্ধবীরা মেতে আছে বাসন নিয়ে ফাজলামোতে। তুবার শরীর এখন ক্লান্ত, মুখে হালকা ফ্যাকাশে ভাব। মমিতা এসে পাশে বসে গায়ে তেল মালিশ করছে। তুবা আধো চোখে তাকিয়ে মৃদু স্বরে বলো, ভাবি কেমন যেন লাগছে, বুকটা ধড়পড় করছে। মমিতা উদ্বিগ্ন চোখে তাকালো। বাবা, এত চিন্তা করিস না, বিয়ের দিন মেয়েরা এমনই হয়। ভয়, লজ্জা, এক্সাইটমেন্ট সব মিলিয়ে শরীর কেমন অস্থির লাগে। তুবা কষ্টের হাসি হেসে চোখ বন্ধ করলো। মনে মনে বলো, ভয় না ভাবি, অন্য কিছু, কিছু একটা ঠিক নেই আমার শরীরে। ওদিকে কষে ঘর থেকে বেরিয়ে আঙিনা দিকে সিগারেট ধরালো। রাতের ঠান্ডা বাতাসে ধোয়ার কুণ্ডলি ঘুরপাক খাচ্ছে, কিন্তু মনে কোনো শান্তি নেই। তোমার বমি, তার নিস্তেজ দেহ, সব কিছু মাথায় ঘুরছে। হঠাৎ পেছন থেকে নীরবের গলা, ভাই, বাসরঘর সাজানো শেষ, কিন্তু ভাবছি ভাবি ঠিক আছে তো? কৌশিক চমকে তাকালো, তারপর নিঃশব্দে বলো, না রে, ঠিক নেই মনে হয়। নীরব অবাক, মানে বিয়ের দিন আবার এমন বলছো? কৌশিক নিঃশব্দে নিঃশ্বাস ফেলল। বমি করছে, গায়ে জ্বরও আসছে মনে হয়। তবুও কাউকে কিছু বলবি না? এখন বাড়িতে হইচই লাগুক, সেটা আমি চাই না। নীরব মাথা নাড়ালো। ঠিক তখন রান্নাঘর থেকে চিৎকার, তুবা বমি করেছে আবার। দৌড়ে গেল সবাই। তুবা মেঝেতে বসে এক হাতে পেট চেপে ধরেছে, মুখ শুকিয়ে গেছে। কৌশিক তড়িঘড়ি করে তাকে কোলে তুলে বিছানায় রাখলো। মৌমিতারিয়ায় সবাই ছুটে এলো। মৌমিতা বলো, হাসপাতালে নিতে হবে এখনই। কৌশিক মাথা নাড়ল, না, আমি নিয়ে যাচ্ছি। সবার আগে গেট খুলে বাইকে উঠে দিল তোবাকে। গতি বেড়ে গেল রাতের হাওয়ার থেকেও বেশি। কৌশিকের মাথায় এখন শুধু একটাই চিন্তা, তোবাকে কিছু হতে দেওয়া যাবে না। হাসপাতালে পৌঁছে ডাক্তারকে ডেকে নিল। এক্সামিন করার পর ডাক্তার গম্ভীর মুখে বলল, পেশেন্ট ইজ ভেরি উইক, ইন্টারনাল ব্লিডিং আছে মনে হয়, জরুরি টেস্ট করাতে হবে। কৌশিকের বুকের ভেতর কেঁপে উঠল। ব্লিডিং মানে কি? ডক্টর শুধু বলেন আপনার স্ত্রী কিছুদিন আগে গর্ভপাত বা মিসক্যারেজের মতো অবস্থার মধ্যে দিয়ে গেছে কি? কৌশিক নিঃশব্দে তুবার হাত চেপে ধরল। গলা শুকিয়ে গেল। তুবার চোখ খুলে মৃদু স্বরে বলল, সব ঠিক আছে জান, ভয় পেও না। কৌশিক জানে সব কিছু ঠিক নেই, ভেতরটা যেন কেউ খালি করে দিয়েছে প্রতি মুহূর্তে। ওদিকে রিমি নিজের ঘরে বসে একা জানালার পাশে। বাইরের আলোয় মুখটা আধো আলো ছায়ায় ঢেকে আছে। ঠোঁটে হালকা এক চিলতে হাসে, কিন্তু চোখে কেমন যেন। মোবাইল হাতে নিয়ে ভাবছে, নীরবের সাথে ঠিক কবে থেকে এমন ভালোবাসার জন্ম নিল, যা রাগের ভেতরেও টানে। সময়ের স্রোত আপন গতিতে এগিয়ে গেলেও আরও কিছু দূর। তোমার প্রেগনেন্সির শেষ সময় চলছে। 9 মাসে ভরা পেট, ছোটোখাটো দেহটা উঁচু পেটের ভারে নুয়ে পড়েছে যেন। বর্তমান মেয়েটা চলাফেরা করা খুব কঠিন। অবশ্য কৌশিক ওকে একা কখনই চলাফেরা করতে দেয় না। যত সময় থাকে ছেলেটা বাইরেই থাকে, আর সব সময় তোমার সাথে ছায়ার মতো লেগে থাকে। অফিসে গেলে দায়িত্ব পরিবারের হাতে দিয়ে যায়। এই যেমন আজকে নিজের বউ বাচ্চার দায়িত্ব মায়ের কাঁধে তুলে দিয়ে অফিসে গেছে কৌশিক। রাত তখন প্রায় 9টা ছুঁই ছুঁই। বসার ঘরে সোফায় বসে টিভি দেখছিল তুবা। সবাই খাওয়া দাওয়া সেরে যায়, যার যার ঘরে চলে গেছে। একমাত্র তুবা এখানে বসে আছে কৌশিকের আশায়। তুবার অপেক্ষায় অবসান ঘটল আরও বেশ কিছুক্ষণ পর। কৌশিক বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তখন প্রায় 9:30। ক্লান্ত দেহটা টেনে নিয়ে বসার ঘরে আসতেই সবার আগে নজর পড়ে তুবার মুখ। বেশ সিরিয়াস ভঙ্গিতে টিভির দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। ভাবটা এমন যেন পৃথিবী উল্টে গেলেও এই মুহূর্তে তার টিভি থেকে চোখ সরানো যাবে না। কৌশিক ছোট্ট করে দম নিয়ে এগিয়ে এলো। এক হাতে তার ল্যাপটপের ব্যাগ, আর অন্য হাতে ফুচকা। সন্ধ্যায় তুবো ফোন করে ফুচকা আনার কথা বলছিল। এটা আনতে গিয়ে কৌশিকের আধা ঘন্টা দেরি। পায়ে পায়ে এগিয়ে এসে 2 হাতে জিনিসপত্র টেবিলের উপর রাখলো কৌশিক। এরপর ধপ করে শুয়ে পড়ল তোবার কোলে। সেকেন্ডের ব্যবধানে ঠোঁট ছোঁয়ালো উঁচু পিঠে। এই পর্যায়ে টিভি থেকে দৃষ্টি সরালো তোবা। স্বামীর পাগলামো দেখে একবার মুচকি হাসলো। ধীরে কণ্ঠে প্রশ্ন করলো, আজ এত দেরি কেন? তোর জন্য ফুচকা আনতে গিয়েছিলাম।
তোর পছন্দের ফুচকাওয়ালার দোকান তো আমার অফিস থেকে উল্টো পথে, তাই কিছুটা দেরি। তুবার কথা বাড়ালো না, কৌশিকের একটা হাত টেনে ধরে বলল, আচ্ছা বেশ, এবার চলুন খেয়ে নেবেন, আমিও আপনার সাথে খাবো। কৌশিক সময় নষ্ট করলো না, সঙ্গে সঙ্গে উঠে এক হাতে তুবাকে আগলে নিল। এরপর একটা চেয়ার টেনে তুবাকে বসিয়ে দিয়ে নিজে তুবার মুখোমুখি হয়ে বসলো। খাবার আগে থেকে বেড়ে রাখা ছিল, সোজা হাত ধুয়ে তুবাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়ার এক পর্যায়ে তুবা মিনমিন করে প্রশ্ন করলো, একটা প্রশ্ন করি? বল। আমি না থাকলে আপনি কি অন্য কাউকে এভাবে নিজের হাতে খাইয়ে দেবেন? মানে? কৌশিকের কণ্ঠে প্রশ্ন। ইতিমধ্যে সমতল কপালে দু তিনটা ভাঁজ পড়েছে, মুখের এক্সপ্রেশন এটা স্পষ্ট যে তুবার কথা কৌশিকের চতুর মস্তিষ্ক ঠিক ধরতে পারেনি। তুবা একটা ঢোক গিলে মিনমিনে স্বরে বলল, না মানে আমার ডেলিভারির সময় তো এগিয়ে এসেছে, আর ডেলিভারি ওই মুহূর্ত প্রতিটি মেয়ের জীবনে খুবই ক্রিটিক্যাল সময়। জীবন মরণের মারামারি অবস্থায় থাকে মায়ের জীবন। তখন যদি আমি প্রকৃতির নিয়মের কাছে হেরে যাই, তখন আপনি কি করবেন? আপনি কি আমার শূন্যস্থান পূরণ করতে আবার বিয়ে করবেন তাকে? তোমার নিজের কথা শেষ করতে পারল না, কথার মাঝে আচমকা প্লেট ভাঙার সনসন শব্দে দৃশ্যমান রূপে কেঁপে উঠল। চকিত নজরে পাশে তাকাতেই দেখতে পেল ভাত সব প্লেটটা কয়েকশো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে ফ্লোরে। তুবা ঘাড় ঘুরিয়ে তাকালো কৌশিকের দিকে, সঙ্গে বিদ্যুৎ গতিতে একটা শক্তপোক্ত থাপ্পড় পড়ল তুবার গালে। থাপ্পড় খেয়ে হতভম্ব তুবা ছলছল নয়নে চাইল কৌশিকের দিকে। কৌশিকের চোখ দিয়ে যেন আগুন ঝরছে, ধারালো চোয়াল জোড়া লোহার মতো শক্ত হয়ে গেছে। হুট করে তুবার নরম গাল শক্ত করে চেপে ধরল কৌশিক। অত্যাধিক রাগে চিৎকার করে উঠল, হাউ ডেয়ার ইউ তুবা! তোর সাহস কী করে হলো আমার মারার কথা? তুই আমার সামনে তো নিঃসংকোচে মরার কথা কিভাবে বললি? হাউ! চিৎকার করে কথাগুলো বলতে বলতে হাতের থাবায় কাঁচের গ্লাসটা ফেলে দিল কৌশিক। ফের কাঁচ ভাঙা সরসর শব্দে কেঁপে উঠল তুবা। ভয়ে বুক কামড়ে ধরেছে মেয়েটার। কৌশিকী থেকে সে সবসময় আদর আর যত্নে পেয়ে এসেছে, আজ হঠাৎ ওর এই কঠিন রূপ তুবা ঠিক মেনে নিতে পারছে না। ভয়ে হৃৎপিণ্ড লাফাতে লাফাতে বেরিয়ে আসবে যেন। ইতিমধ্যে ভাঙচুর এবং কৌশিকের চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই নিজেদের ঘর থেকে বেরিয়ে এসেছে। ঘটনা বুঝতে সকলে উৎসুক নজরে চাইল ছেলে মেয়ের দিকে। সকলকে উপেক্ষা করে কৌশিক ফের তুবার বাহু চেপে ধরে গর্জে উঠল, মরার খুব শখ তোর, তাই না? আমাকে একা করতে চাস? একবার এটা ভেবেছিস তোকে ছাড়া আমি বাঁচবো কীভাবে? আমার দেহেতেও অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে, বেঁচে থাকতে পারবো আমি? বিয়ে তো বহু দূরের কথা। চিৎকার করে এটুকু বলে থেমে গেল কৌশিক। শক্ত ব্যক্তিত্বের ছেলেটার বুকটাও কেঁপে কেঁপে উঠেছে। একটা অদৃশ্য ভয় হৃৎপিণ্ড কামড়ে ধরছে। মুহূর্তে কৌশিকের কণ্ঠস্বর নরম হয়ে এলো, কম্পিত গলায় আওড়ালো, একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নে। তুবা ছাড়া এই পৃথিবীর কৌশিকের কোনো অস্তিত্ব নেই। আমার বেঁচে থাকার মাধ্যম তুই, আমার সমাপ্তির কারণও তুই। তুই বিহীন আমি বাঁচতে চাই না জান। তুই ছাড়া আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমার বাচ্চা লাগবে না, শুধু তুই আমার বুকে থাকলে আমি বাচ্চাবিহীন এক জীবন অনায়াসে কাটিয়ে দিতে পারবো। তোর জীবনের সমাপ্তি ঘটলে আমার নিঃশ্বাসও থমকে যাবে। হসপিটাল থেকে একটা নয়, দুটো লাশ এই বাড়িতে আসবে। তোর লাশ বহন করার মতো শক্তি আমার নেই জান, আমি এতটাও শক্ত নই। কৌশিকের গলার কম্পন বেড়ে গেল, চোখ দুটো স্বচ্ছ পানিতে চিকচিক করছে, তীব্র কান্নায় গলা ধরে এসেছে। কথা বলতেও কষ্ট হচ্ছে, রাগে জিতে বুকটা জলে পুড়ে যাচ্ছে। যে ভয় 9টা মাস ধরে ধুকে ধুকে পুড়িয়ে মারছে কৌশিককে, সেই ভয়ের কথা কেমন অনায়াসে বলে দিল মেয়েটা। একবারও ভাবল না এতে কৌশিকের মনে আতঙ্ক বেড়ে যাবে। রাগে দুঃখে হুট করে উঠে দাঁড়ালো কৌশিক। এই মুহূর্তে নিজের আশেপাশে কাউকে সহ্য হচ্ছে না। মনের ব্যাকুলতা কমাতে হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। এতক্ষণ ধরে তুবা নিজেকে সামলে রাখলেও এবার নিজেকে ধরে রাখতে পারল না। কৌশিক বাড়ি থেকে প্রস্থান নিতেই দু হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল। ও তো কৌতূহল থেকে একটা প্রশ্ন করছিল শুধু, এতে যে এত কিছু ঘটে যাবে সেটা তো কল্পনাতে ছিল না। তুবা কাঁদতে কাঁদতে একবার সবার দিকে তাকালো, এরপর আস্তে ধীরে উঠে সেখান থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। কিন্তু বেধিবাম টাইসের ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা
পানিতে পা দিয়ে স্লিপ করে দেহের ভারসাম্য হারিয়ে যায়। আসন্ন বিপদ বুঝতে পেরে তাহির সাহেব ছুটে এলেন মেয়েকে ধরতে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। তার আগে ভারী পেট নিয়ে তুবা শব্দ করে ফ্লোরে পড়ে গেল। প্লেটের ভাঙাচোরা কাঁচের কিছু খণ্ড গেঁথে গেল নরম দেহে। তীব্র ব্যথায় আর্তনাদ করে উঠল তুবা। হঠাৎ এহেন কাণ্ডে হতভম্ব সবাই। জামাল সাহেব মাথায় হাত দিয়ে আহাজারি করে উঠলেন। তাহির সাহেব ছুটে আসলেন মেয়েকে তুলতে। চাচাকে সাহায্য করতে এগিয়ে এলো নীরব। দুজনে মিলে ধরাধরি করে তুবাকে বসার ঘরে নিয়ে আসলো, কিন্তু অবস্থা গুরুতর। ইতিমধ্যে তুবা জ্ঞান হারিয়ে ফেলছে। মা চাষিদের কান্নার মুহূর্তে থমথমে হয়ে উঠল পরিবেশ। জামাল সাহেব আর্তনাদ করে চেঁচিয়ে উঠলেন, হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো! ওরে নীরব, তাড়াতাড়ি গাড়ি থেকে বের করে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। চাচার হুকুমে নীরব ছুটল গ্যারেজ থেকে গাড়ি বের করতে। বেরোতে বেরোতে কৌশিক একটা মেসেজও পাঠালো, তবে ফোন করে কথা বলার মতো ধৈর্য নেই। বোনের জ্ঞানহীন দেহ দেখে ছেলেটার শরীর কাঁপছে। বাচ্চার সহ মেয়েটা সুস্থ থাকলেই হয়। প্রায় আধা ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে অবশেষে সবাই পৌঁছালো হসপিটালে। এর মাঝে দুবার একবারও জ্ঞান ফেরেনি। চিহ্নিত পরিবার চাতক পাখির মতো তাকিয়ে আছে অপারেশন থিয়েটারে দিকে। মাত্র তুবাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক এমন সময় উপান্তের মতো ছুটে আসলো কৌশিক। কেমন যেন ছন্ন ছাড়া এলোমেলো অবস্থায় ছেলেটার। ব্যস্ত পায়ে ছুটে এসে বিচলিত কণ্ঠে বলল, তুবা, তুবা কোথায়, আমার তুবা কোথায়? বলতে বলতে আচমকা কষে থাপ্পড় পড়ল কৌশিকের গালে। উপস্থিতির সবাই হতভম্ব। কনকচাপা বেগম ছুটে এসে স্বামীর হাত ধরলেন। মৌমিতা এগিয়ে এসে কৌশিকের পাশে দাঁড়ালো, যেন ভাইয়ের গায়ে দ্বিতীয়বার হাত তুলতে দেবে না সে। কনকচাপা বেগম এদিক ওদিক একবার দেখে নিয়ে বললেন, পাগল হয়ে গেছো তুমি? এত বড় ছেলেকে কেউ মারে? বেশ করেছি, মেরেছি। তোমার ছেলের সাহস কী করে হলো আমার মেয়েকে কষ্ট দেওয়ার? আজ ওর জন্য আমার মেয়েটা অপারেশন থিয়েটারে আছে। কতই না কষ্ট সহ্য করছে বাচ্চাটা। বিশ্বাস করে ওর হাতে মেয়েটাকে তুলে দিয়েছিলাম। আমার বিশ্বাসে এই মর্যাদা দিল তোমার ছেলে? বলতে বলতে আগুন লাল চোখে তাকালে নিজের ছেলের দিকে। কৌশিক কোনো প্রতিবাদ করলো না, বরং শক্তিহীনের মতো ধপ করে বসে পড়ল মেঝেতে। বুকের ভেতর হাহাকার করছে। নিজের কৃতকর্মের জন্য নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। ভেতর ভেতরে একটাই আফসোস বারে বারে মুচড়ে উঠছে। কেন তখন তুবার উপর রাগ দেখাতে গেল? রাগের বশে কোনো গায়ে হাত তুলল। রাগটা একটু সামনে দিলে আজ এই দিন দেখতে হতো না। ভেতরে অপরাধবোধ শক্ত করে গলা চেপে ধরেছে কৌশিকের। নিরুপায় ভঙ্গিতে কৌশিক আচমকা জামাল সাহেবের পা জড়িয়ে ধরল। আহত কণ্ঠে বলো, আমি ভুল করে ফেলছি বাবা। না না, ভুল না, আমি অপরাধ করছি, ক্ষমার অযোগ্য অপরাধ। এই অপরাধের কী শাস্তি প্রাপ্য আমার? মরে যাব বাবা? বলো না, আমি মরে গেলে তোমরা মেয়ে সুস্থ হয়ে যাবে? ওর মাথার উপর থেকে সব বিপদ কেটে যাবে? তুমি একবার বলো, ওর খুশির জন্য আমি মরতেও রাজি। ছেলের আহাজারি শুনে আঁচলে মুখ চেপে কেঁদে ফেললেন কনকচাপা বেগম। জামাল সাহেবের পাহাড় সমান রাগেরও ভাটা পড়ল। ছেলের ভেতর থেকে বিধ্বস্ত হয়ে আছে। বুঝতে পেরে তিনি নিজের রাগটা দমন করে নিলেন। আর রেগেই বা কী করবেন? ওনার ছেলে যে তুবাকে ঠিক কতটা ভালোবাসে সেটা সবাই এই 9 মাসে বেশ ভালো করে বুঝে গেছে। কৌশিক তুবা অন্তঃপ্রাণ, এটুকু ভূঁইয়া পরিবার বেশ ভালো করেই জানে। তাই রাগ অভিমান একপাশে রেখে নিজের ছেলেকে শান্ত করে লেগে পড়লেন। বিপদের সময় যেন একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এই যেমন কৌশিকের কাছে মনে হচ্ছে সময় থমকে আছে। 2 হাতে ধাক্কা দিয়েও সময়কে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। লোমহর্ষক মুহূর্তগুলো এত কঠিন কেন? বিচলিত পায়ে পায়চারি করতে করতে কেটে গেল 1.5 ঘন্টা। অবশেষে অপারেশন থিয়েটার দরজা খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো মাস্ক পরিহাতা রাতুল। কোলে তার সাদা তোয়ালে দিয়ে মোড়ানো একটা তাজা পেরান। তবে কৌশিকের নজর সেই ছোট্ট পেরানের দিকে গেল না। তার অস্থির নজর দরজা ভেদ করে কক্ষের ভেতরে বিচরণ করছে। বিচলিত কণ্ঠে প্রশ্ন করলো, তো তুবা? চিন্তা করো না, তুবা ভালো আছে। এর বেশি কিছু শোনার ধৈর্য হলো না কৌশিকের। সে উপস্থিতির সবাইকে উপেক্ষা করে ছুট লাগালো কক্ষের ভেতরে। পরিবারের সবাই ব্যস্ত হয়ে পড়ল ছোট্ট প্রাণটাকে নিয়ে। মেয়েকে এক নজর দেখার জন্য মনটা আনচান করলেও সেই চাওয়াটাকে প্রশ্রয় দিলেন না তাহির সাহেব। ছেলেমেয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, আগে ওরা নিজেদের মধ্যে সব কিছু মিটিয়ে নিক। কক্ষের ভেতরে ঢুকতে কৌশিকের ব্যাকুল নজর পতিত হলো তোবার উপর। হসপিটালের শুভ্র রাঙা ছোট্ট বেডে
অবচেতনের মতো শুয়ে আছে তুবা। চোখ দুটো বন্ধ রাখায় দরুন জেগে আছে নাকি ঘুমিয়ে আছে সেটা বোঝা যাচ্ছে না। কৌশিক এত কিছু ভাবার মতো অবস্থাতেই নেই। তুবাকে চোখে পড়া মাত্রই তড়িৎ ছুটে গেল সেদিকে। কাছাকাছি গিয়ে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল তুবার উপর। পিঠের নিচে দুহাত গুড়িয়ে দিয়ে শক্ত করে চেপে ধরল নিজের সাথে। মুখটা গুজল তুবার ঘাড়ে। আচমকা এহেন কাণ্ডে চোখ মেলে চাইল তুবা। শোনা গেল কৌশিকের ব্যাকুল কণ্ঠ, সরি জান, খুব 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 সরি। আমার দ্বারা তুই আহত হবি সেটা আমার কল্পনাতেও ছিল না। আমি এই অপরাধ বোধ নিয়ে কীভাবে বাঁচব বল? তুবা কোনো জবাব দিল না। মাত্রই সি সেকশন হয়েছে তার। এই মুহূর্তে কথা বলতে কষ্ট হচ্ছে। তাই নিঃশব্দে কৌশিকের চুলে হাত রাখলো। টেনে টেনে কোনো মতে মৃদু আওয়াজ বের করলো, আমি ঠিক আছি। কৌশিকের ঘাড় থেকে মাথা তুলতে চাইল। পূর্ণ দৃষ্টিতে তাকালো নিজের স্ত্রী নামক প্রিয় মানুষটার দিকে। তুবার ক্লান্ত পরিশ্রান্ত মুখ কৌশিকের বুকে ঝড় তুলে দিল। তুবার মুখটা দুই হাতে আগলে ধরল কৌশিক। পাগলের মতো চুমু খেলো পুরো মুখ জুড়ে। এক ইঞ্চি জায়গাও বাদ রাখেনি সেখানে, যে পুরো ঠোঁটে ছোঁয়া দেয়নি। কৌশিকের পাগলামি দেখে তুবার ঠোঁট ছড়িয়ে হাসলো। ঠিক এমন সময় পেছন থেকে বাচ্চার কান্নার আওয়াজ কানে ভেসে এলো দুজনার। এই পর্যায়ে দুজনের মনে পড়ল নিজেদের সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের কথা। এক হাতে বাচ্চাকে কোলে নিয়ে অপর হাতে কৌশিকের কান টেনে ধরল মমিতা। দাঁত কিরমির করে বলো, হারামি, ছলচাতুরির স্বভাব এখনো যায়নি। বাচ্চাটাকে পেট থেকে বের করে আমার ঘাড়ে গুছিয়ে দিয়েছিস, অথচ তোর ছেলে বাপ মায়ের কাছে যাওয়ার জন্য ফুপুর চুল টেনে ছিঁড়ছে। পেট থেকে আমাকে নির্যাতন করা শিখেছিস তাই না? নে ধর তোর ছেলে। বলতে বলতে সদ্য ভূমিষ্ঠ হওয়া ছোট্ট প্রাণটি এগিয়ে দিল কৌশিকের দিকে। মমিতার কথা আজ কৌশিকের উপর তেমন কোনো প্রভাব ফেলল না। বরং বোনের কথা সম্পূর্ণ উপেক্ষা করে কৌশিক পলক ফেলে তাকালো নিজের অংশের দিকে। একদম রক্তের দলার মতো ছোট্ট একটা দেহ, সরু নাক, চিকন চিকন আঙ্গুল, মুখের গঠন পুরোটাই কৌশিকের মতো। ছোট্ট ছোট্ট ঠোঁট দুটো ছড়িয়ে চিৎকার করে কাঁদছে। কৌশিক কাঁপা কাঁপা হাতে ছেলেকে কোলে তুলে নিল। বাবার ছোঁয়া পেতে আচমকা কান্না থামিয়ে দিল। বাচ্চাটা শান্ত নদীর মতো চুপ হয়ে গেল একদম। নিজের অংশকে ছুঁতেই বুকটা কেঁপে উঠল কৌশিকের। প্রথম বাবা হওয়ার অনুভূতি একদম ভিন্ন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। অত্যাধিক খুশিতে কৌশিকের চোখ ছাপিয়ে অশ্রুকণা ঝরে পড়ল। তড়িতে তুবার দিকে ঘুরে কাঁপা কাঁপা কণ্ঠে বলো, জান দেখ, একদম আমার ফটোকপি তাই না? এই যে জুনিয়র কৌশিক। কৌশিকের ঠোঁটের কোণে প্রাপ্তের হাসি। ওর দেহ কাঁপছে, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে, শরীরটা ভারশূন্য মনে হচ্ছে। তুবার শোয়া থেকে একবার উকি দিয়ে দেখে নিল ছেলেকে। হাতের ইশারায় কৌশিককে কাছে ডাকলো। ওর ইশারা বুঝতে পেরে এগিয়ে গেল কৌশিক। তুবার একদম গা ঘেঁষে বসে ছেলেকে তুবার কাছে শুয়ে দিল। সন্তানের মুখ চোখের সামনে স্পষ্ট হতেই শীতলতায় বুকটা ঠান্ডা হয়ে এলো তুবার। অত্যাধিক আবেগে চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল। তুবা এক হাতে ছেলের আঙুল টেনে ধরল। হাসি কান্নার সমিশ্রণে কণ্ঠনালী হাতে একটা অদ্ভুত আওয়াজ বের হলো। ও জুনিয়র কৌশিক নয়, ও হলো তুশিক মেহরান কুষাণ, আমাদের ছেলে কুষাণ। কৌশিক হাসলো, আলতো করে চুমু খেয়ে এলো তুবার কপালে। এরপর চুমু খেলে ছেলের মুখ জুড়ে। আজ নিজেকে পরিপূর্ণ অনুভব করছে কৌশিক। একটা ছেলের জীবনে পূর্ণতা কি? তার পরিবার, স্ত্রী এবং সন্তান। কৌশিকে তো সব আছে। দরজার বাইরে দাঁড়িয়ে আছে তার পুরো পরিবার, পাশে তার প্রাণপ্রিয় স্ত্রী। কমতি ছিল শুধু সন্তানের, আর সে কমতিও পূরণ হলো। দুজনের কোল আলো করে চলে এলো কৌশিক, তুবার জীবনের পূর্ণতা। তুষিককে পেয়ে আজ কৌশিক তুবা পরিপূর্ণ।